হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা পড়েন, যে আপনাদের যে পরীক্ষার যে রেজাল্টটা দেওয়া হবে, যে আপনাদের কিন্তু গ্রেড পয়েন্টে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের যে গ্রেড পয়েন্টের যে বিষয়টা, সেটা কিন্তু এর আগে আপনারা কিন্তু পেয়েছেন না, ঠিক আছে। এর আগে কিন্তু আপনাদের যে রেজাল্টটা তৈরি করা হতো, যে মনে করেন যে 1100 বা 1200 মার্কের যে পরীক্ষাটা নেওয়া হতো, এই মার্কের অনুসারে কিন্তু যে আপনাদের রুলটা কিন্তু পরিস্থিতিতে আপনার প্রমোশন পেয়ে উঠতেন, সেই রুলটা কিন্তু তারা তৈরি করতে, যে 1 2 3 4। কিন্তু আপনাদের এবার যে একটা ইউনিক বিষয়, যে আপনাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে রেজাল্ট তৈরি করা হবে, সেটা কিন্তু গ্রেড পয়েন্টে, ঠিক আছে। কিন্তু গ্রেড পয়েন্টের হিসাবটা কিন্তু অনেকে বুঝে না, ঠিক আছে। আজকে দেখিয়ে দেবো যে কীভাবে গ্রেড পয়েন্টটা হবে, ঠিক আছে। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে আপডেটটা প্রকাশিত হয় সরাসরি সে আপডেট চলে যায়। দেখতে পাচ্ছেন যে আপডেটটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে, যে 12 সেপ্টেম্বর 2024 ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ফলাফলে যে গ্রেড পয়েন্ট যেভাবে, এটা কিন্তু অনেকেরই কিন্তু প্রশ্ন, যে গ্রেড পয়েন্টটা কীভাবে হবে। যেহেতু আপনারা যারা ষষ্ঠ শ্রেণীতে তারা তো নতুন, আর যারা নবম শ্রেণীতে আছে তারাও কিন্তু এর আগে গ্রেড পয়েন্ট কিন্তু তারা পাইছে না, ঠিক আছে। যে তাদের কিন্তু আগে নাম্বার অনুসারে কিন্তু তাদের রুলটা পালানো হতো, ঠিক আছে। যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রশ্ন কাঠামো এবং মানবন্টন শিক্ষণকালীন মূল্যায়নের পরিমার্জিত নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বুক NCTB। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়ে এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম আগের মতোই থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন এবং প্রশ্নের ধারা ও মানবন্টন সংশোধন পরিমার্জন করা হয়েছে, ঠিক আছে। যে আপনাদের যে বার্ষিক পরীক্ষাটা নেওয়া হবে, সেটা হবে যে 70% কিন্তু আপনার একটা প্রশ্ন পাবে, ঠিক আছে। এই 70 মার্কের যে প্রশ্ন পাবে সেটা কিন্তু লিখতে হবে যে আপনার পেপারে। আর 30 মার্কের যে একটা প্রশ্ন নেওয়া হবে, যে এটা বলে মূল্যায়ন যে পরীক্ষাটা নেওয়া হবে, যে 30 মার্কের, সেটা কিন্তু হবে যে আপনার ভাইবার মতন, ঠিক আছে। তারা কিন্তু মুখে প্রশ্ন করবে এবং কিছু কাজ করাবে, যে একক কাজ, দলীয় কাজ, এগুলো কিছু কাজ করাবে এবং কিছু যে প্রেজেন্টেশন করাবে, পোস্টার যেগুলো প্রেজেন্টেশন আছে, এগুলোতে কিছু প্রেজেন্টেশন করানো হবে। এই প্রেজেন্টেশনের মার্ক কিন্তু দেওয়া থাকবে আপনার 30, আর 70 মার্ক কিন্তু আপনার লেখা থাকবে, যে নতুন যে প্রশ্নের কাঠামোটা তৈরি করা হয়েছে, এই প্রশ্নের কাঠামো অনুসারে কিন্তু আপনাদের 70 মার্ক কিন্তু আপনারা খাতাতে লিখতে হবে, ঠিক আছে। যে এই পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনা আলোকে অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়গুলো এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে এবং ষষ্ঠ থেকে নবমের বার্ষিক পরীক্ষার প্রশ্নকাঠামো এবং মানবন্টন প্রকাশ করলো NCTB, ঠিক আছে। গতকালকে কিন্তু এ নিয়ে আমি একটা ভিডিও ক্রিয়েট করছি, যে যদি আপনি আমার চ্যানেল চলে যান তাহলে দেখে নিতে পারবেন, যে আপনার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে নতুন যে আপনার একটা সিলেবাস এবং একটা মানবন্টন যে প্রশ্নকাঠামো কীরকম হবে, এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও ক্রিয়েট করে রেখেছি। যদি আপনার চ্যানেল যান তাহলে কিন্তু আমার চ্যানেলে ঢুকলে পরে কিন্তু আপনি ভিডিওটা পেয়ে যাবেন, দেখে নেবেন একবার, ঠিক আছে। যে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এখন যে বিষয়টা, যে আপনাদের গ্রেড পয়েন্টটা কীভাবে তৈরি করা হবে, এটা কিন্তু অনেকের একটা প্রশ্ন। যেখানে দেখতে পাচ্ছেন যে 80 থেকে 100 হলে কিন্তু A+। এই যে গ্রেড পয়েন্টের যে সিস্টেমটা, সেটা কিন্তু যে এটা কিন্তু অনেক আগ থেকে, কিন্তু আপনাদের ক্ষেত্রে না, এটা কিন্তু বোর্ড পরীক্ষার ক্ষেত্রে, যেমন PSC GSC SSC SSC, মানে এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ধরনের গ্রেড পয়েন্টটা তারা দিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু আবার কিন্তু নতুন যে সিস্টেম করছে, যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পর্যন্ত কিন্তু এই ধরনের গ্রেড পয়েন্টটা তারা দিয়ে দেয়, ঠিক আছে। যে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর থাকবে 100 এবং এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষা থাকবে 70%, ঠিক আছে। যেহেতু প্রত্যেক বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট 100, সেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত যে বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে, ঠিক আছে। আমি যদি একটা উদাহরণ হিসাবে, আপনারা বোঝার সুবিধা তো বুঝি, একটা উদাহরণ দিয়ে মনে করেন যে আপনি বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে যে 30 নম্বর যে পরীক্ষাটা নেওয়া হবে,
ঠিক আছে, যে কয়ের প্রাপ্ত নম্বর আপনি 25 পেয়েছেন 30-এর মধ্যে, এবং লিখিত যে পরীক্ষাটা 100 নম্বরের মধ্যে মনে করেন আপনি প্রাপ্ত নম্বর 80, হ্যাঁ, বাংলা বিষয় তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষার প্রাপ্ত 80 নম্বর এর 70%, ঠিক আছে। আপনি 80 গুণ 70% যদি দেন ক্যালকুলেটারে, যে 80 গুণ 70%, তাহলে কিন্তু আপনার 56 হবে, ঠিক আছে, যে আপনি লিখিত মধ্যে কিন্তু 56 পাবেন, ঠিক আছে। যে 80 গুণ যদি 70% দেন তাহলে কিন্তু 56 হবে। এই 56-এর সাথে যে আপনাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন যে 30 মার্কের মধ্যে আপনি 25 পেয়েছেন, যদি এই 56 আর 25 যোগ করেন তাহলে কিন্তু 81 হবে। অর্থাৎ যে বাংলা বিষয়ের শিক্ষার্থী ক জিপিএ, অর্থাৎ আপনি যে 5 পয়েন্ট পাবেন, অর্থাৎ এই 80 হলে কিন্তু আমাদের প্লাস আসে, প্লাস আসে কিন্তু, যে 80 থেকে 100 ভিতরে যদি আপনি পান তাহলে কিন্তু আপনার এ প্লাস আসবে। আর যদি 70 থেকে 79 পান তাহলে কিন্তু এ বা 4 পয়েন্ট যাকে বলে, যে 4 পয়েন্ট পাবেন। আর 60 থেকে যদি 69 হয় তাহলে 3.50, আর 50 থেকে 59 থেকে 3 পয়েন্ট, 40 থেকে 79 থেকে 2 পয়েন্ট, আর 33 থেকে 39 থেকে 1 পয়েন্ট, ঠিক আছে। এটা কিন্তু সর্বনিম্ন ডি, ডির কম যদি পান অর্থাৎ 32 পরে কিন্তু আপনারা ফেল আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের যে গ্রেড পয়েন্টটা আসলে কী এবং কীভাবে এটা গণা হয়, ঠিক আছে। তারপর যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।